আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ সাথে আছি আমি আকরামুল হোসেন সংবাদের শুরুতে জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো চীনে সংখ্যালঘু উইগুর মুসলিম সম্প্রদায় চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী করোনা প্রাদুর্ভাবে দ্বিতীয় দফা জাতীয় লকডাউন চাপিয়ে দিতে চান না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জনসমাগম স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ফ্রান্স সরকার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদে চীনে সংখ্যালঘু উইঘুর তথা মুসলিম সম্প্রদায় চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন বলে চীনকে অভিযুক্ত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব রবিবার বিবিসির অ্যান্ড্রুমার শোতে অংশ নিয়ে রাব বলেন এটা স্পষ্ট যে সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য সব ঘটনাগুলো ঘটে যাচ্ছে আর সে কারণেই জেনেভাতে জাতিসংঘে আমরা আমাদের ২৭টি অংশীদারকে সাথে নিয়ে বিষয়টি উত্থাপন করেছি তিনি আরো বলেন উইঘুরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না তিনি বলেন ইউকে তার মিত্রদের সাথে এ ব্যাপারে একজোট হয়ে কাজ করছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ জিয়া ওমিং বিবিসির একই অনুষ্ঠানে বলেন বেশিরভাগ উইঘুর চীনে সুখী জীবনযাপন করছে এবং চীনে জাতিগত সংখ্যালঘুদের সমানভাবেই মূল্যায়ন করা হচ্ছে এছাড়া কনসেন্ট্রেশন ক্যাম্পের অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মিথ্যা বলে উড়িয়ে দিলেন চীনের এই রাষ্ট্রদূত Do you think the Uyghurs are the victims of genocide? Well, with genocide, it's such a specific definition. We always I have it here. And you have to be very careful. But the fact is, whatever the legal label, it is clear that there are gross, egregious human rights abuses are going on, which is why in New York, in Geneva, at the UN, we raised this with 27 partners. First time it's been done to call out the government of China for its human rights abuses of the Uyghurs, also Hong Kong. Thousands of terrorist attacks. People cannot. That was 10 years ago. Can I ask you why people are kneeling, blindfolded, and shaven, and being led to trains in modern China? Why? What is going on there? I do not know where you get this videotape. You know, sometimes you have a transfer of prisons and prisoners. You know, in any country. But just what is happening here, Ambassador? I do not know. Where did you get these video clips? These have been going around the world. They've been authenticated by Western intelligence agencies and by Australian experts who say these are Uyghur people being pushed onto trains and taken off. Let me tell you this. The so-called Western intelligence keeping up make this a false accusation against China. They said 1 million Uyghur has been persecuted. কোভিড-19 এর প্রাদুর্ভাব আবারও ছড়িয়ে পড়লে দ্বিতীয় দফা জাতীয় লকডাউন চাপিয়ে দিতে চান না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দ্য সানডে টেলিগ্রাফের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন তবে যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা বলেছেন এখনো ঝুঁকি রয়েছে শীতকালে লকডাউনের মতো ব্যবস্থা গ্রহণ প্রয়োজন হতে পারে ইংল্যান্ডের কাউন্সিলগুলোকে ইতিমধ্যে স্থানীয়ভাবে লকডাউন করার ক্ষমতা প্রদান করা হয়েছে ভাইরাস ছড়িয়ে পড়লে কাউন্সিলগুলো দোকানপাট ইভেন্ট এবং পাবলিক স্পেস বন্ধ করে দিতে পারে এদিকে যুক্তরাজ্যে আজও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জন প্রাণ হারিয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,৩০০ জনে এছাড়া বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টা আরও ৭২৬ জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন বিনামূল্যে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাজ্য সরকার ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি একটি যন্ত্র ব্যবহার করে রক্তের নমুনা পরীক্ষায় করোনা অ্যান্টিবডির ফল তাৎক্ষণিকভাবে জানা যাবে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি অ্যান্টিবডি টেস্টের এই যন্ত্রের মাধ্যমে গোপন পরীক্ষা নিরীক্ষা চালানো হয় সেই পরীক্ষার প্রায় ১০০% সঠিক ফল আসায় দেশটির সরকার গণহারে অ্যান্টিবডি পরীক্ষা করতে যাচ্ছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে কয়েকটি ডায়াগনস্টিক্স ফার্মের সঙ্গে যৌথভাবে অ্যান্টিবডি টেস্টের যন্ত্রটি উদ্ভাবন করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা
কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিনা তা মাত্র 20 মিনিটের মধ্যেই জানিয়ে দেবে যন্ত্রটি। বাড়িতে বসেই প্রত্যেকেই করোনার অ্যান্টিবডি পরীক্ষা করতে পারবেন। গত জুনে এই যন্ত্রটি ব্যবহার করে গোপনে মানব পরীক্ষা চালানো হয়। এতে দেখা যায় এই যন্ত্রে করোনার অ্যান্টিবডি পরীক্ষার ফল 98.6% সঠিক এসেছে। ব্রিটিশ সরকারের করোনা অ্যান্টিবডি পরীক্ষার নেতৃত্বে রয়েছেন অক্সফোর্ডের মেডিসিন বিভাগের অধ্যাপক জন বেল। তিনি বলেন, এই টেস্ট সত্যি অসাধারণ। আমরা নিজেরাও এই টেস্ট করতে পারি। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনার অ্যান্টিবডি পরীক্ষা হাসপাতালে রক্তের নমুনা পাঠিয়ে করতে হয়। এই পরীক্ষার ফল জানতে কয়েকদিন সময়েরও দরকার হয়। টেলিগ্রাফ বলছে, আগামী সপ্তাহে ফিঙ্গার প্রিকের মাধ্যমে অ্যান্টিবডি পরীক্ষার চূড়ান্ত অনুমোদন মিলতে পারে। জনসমাগম হয় এমন আবদ্ধ স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ফ্রান্স সরকার। আগামীকাল সোমবার থেকে ব্যাংক, দোকানপাট, বিপণী বিতান সহ জনসমাগম স্থলে মাস্ক পরার বাধ্যতামূলক চালু করা হচ্ছে। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান গতকাল শনিবার জানান, ফ্রান্স জুড়ে কোভিড-19 রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় অংশ হিসাবে মাস্ক পরার বাধ্যবাধকতা জারি করছে দেশটির সরকার। ফ্রান্সের বিভিন্ন স্থানে, বিশেষ করে পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। বিভিন্ন মাধ্যম থেকে এমন সতর্ক বার্তা পাওয়ার পর অতি সত্বর মাস্ক পরার বাধ্যবাধকতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। ফ্রান্সের পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে গত মার্চ ও মে মাসে করোনার সংক্রমণ তুলনামূলকভাবেই কম ছিল। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার বেরান টুইট করে বলেন, সোমবার থেকে বদ্ধ স্থানে অবশ্যই মাস্ক পরতে হবে। এসব স্থানের আওতায় থাকছে জনসাধারণের জন্য উন্মুক্ত ভবন, ইনডোর মার্কেট ও ব্যাংক। দর্শক, এবার জানিয়ে দেব আন্তর্জাতিক প্রসঙ্গ। একদিনের হিসাবে করোনা আক্রান্তের রেকর্ড গড়ল বিশ্ব। আক্রান্ত হয়েছেন প্রায় 2,60,000 মানুষ। করোনার বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6 লাখে। দৈনিক আক্রান্তের সংখ্যায় এখনও সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র, পরে ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত রয়েছে আমাদের ডেস্ক রিপোর্টে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে প্রতিদিনই মৃত্যুর মিছিলে সামিল হচ্ছেন অজস্র মানুষ। গত ডিসেম্বরে প্রথমবার শনাক্ত হওয়ার পর মাত্র 7 মাসের ব্যবধানে এতে প্রাণ হারিয়েছেন 6 লাখের বেশি মানুষ, আর আক্রান্ত হয়েছেন প্রায় 1.5 কোটি। একদিনের হিসেবে শনিবার বিশ্বব্যাপী করোনা আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে, যা রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। We continue to urge countries to find, isolate, test and treat. যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের মধ্যে 43টিতেই বাড়ছে ভাইরাসের প্রকোপ। শনিবার মৃতের সংখ্যা 1,40,000 ছাড়িয়েছে। টেক্সাস ও অ্যারিজোনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মরদেহ রাখতে ব্যবহার করা হচ্ছে রেফ্রিজারেটর ট্রাক। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দেশটিতে একদিনে আরও 9 শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রথম থেকেই করোনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে বলসোনারো সরকারের বিরুদ্ধে। এদিকে কোভিড-19 নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, 2.5 কোটি ইরানি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে রুহানি এই তথ্য জানান। আমরা ধারণা করছি এখন পর্যন্ত ইরানের 2.5 কোটি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে 14,000 মানুষ। 150 দিনে 2 লাখের বেশি মানুষ হাসপাতালে ভর্তি। দেশে আরও 3.5 কোটি মানুষ সংক্রমণের ঝুঁকিতে আছে। করোনা নতুন হটস্পট হয়ে উঠতে যাচ্ছে প্রতিবেশী ভারত। শনিবার 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 39,000 মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 5 শতাধিক মৃত্যু রুটিনে পরিণত হয়েছে দেশটিতে। মুনাজ্জিল রিয়াদ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এবার জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে সদ্য প্রয়াত জাতীয় 4 নেতা স্মরণে সান্ডারল্যান্ড, নিউক্যাসল, সাউথশিল্ড ও হার্টলিপুল আওয়ামী লীগ এক শোকসভা আয়োজন করেছে। সভায় নেতৃবৃন্দরা জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেন। আমাদের সহকর্মী জাবেদ হুসাইন জানান,
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানের স্মরণে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সান্ডারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুরুল হক তালহার সভাপতিত্বে এবং মোহাম্মদ শাহিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় নেতৃবৃন্দরা জাতীয় 4 নেতার মৃত্যুতে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ খালিদ মিয়া ওয়ালিদ, সৈয়দ আব্দুল হাসিব, মকসুদ কুরেশি, সৈয়দ মুয়াজ্জিল আলী, শেখ ফরহাদ, কমর উদ্দিন জুলহাস, সৈয়দ জিয়াউল ইসলাম সহ আরও অনেকেই। শোকসভায় সান্ডারল্যান্ড, নিউক্যাসল ও সাউথশিল ও হার্টলিপুল আওয়ামী লীগের নেতৃবৃন্দের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে সান্ডারল্যান্ড, নিউক্যাসল, সাউথশিল, ডারহাম সহ নর্থ ইস্টের বিভিন্ন শহরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সেই সূর্যের আলোয় আমরা আলোকিত হব, আলোকিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী, আলোকিত হবে 16 কোটি মানুষ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই আলোকিত বাংলাদেশ আগামীর পথে একটি আধুনিক, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশের দিকে পৌঁছবে। এবং আমাদের এই কোভিড-19-এ আমাদের নেতৃবৃন্দ যারা পরলোক গমন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে রুমে বাংকার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা জানিয়েছে বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রোম ইতালি শাখা। এ সময় নবনির্বাচিত সভাপতি সদ্য বিদায়ী সভাপতিকে সম্মাননা জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির। ইতালিতে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে সংবর্ধনা জানিয়েছে বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রোম ইতালি। নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম শাহেদের নেতৃত্বে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে ফুলেল শুভেচ্ছা এবং সদ্য বিদায়ী সভাপতি শাকওয়াত হোসেনকে সম্মাননা জানানো হয়। বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাম্মেল হোসেন জীবনের পরিচালনায় রুমের তর্পণতারায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য ওমর ফারুক, সিনিয়র সহসভাপতি সিরাজুল হক জামাল এবং 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব আলীর তত্ত্বাবধানে আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমিতির পৃষ্ঠপোষক আলামিন বিশ্বাস। মনিরুজ্জামান মনির, এনটিভি ইউরোপ নিউজ, রোম, ইতালি। দর্শক, এবার জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ। আলোচিত রিজেন্ট হাসপাতালের নানা অনিয়ম উদ্ঘাটনে স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান দল। রোববার অধিদপ্তরের মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে প্রয়োজনীয় নথিপত্র চেয়েছেন দুদক কর্মকর্তারা। সোমবার এসব কাগজপত্র দুদকে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা টেস্ট নিয়ে নানা অনিয়ম করে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শাহেদ সহ বেশ কয়েকজন। এসব অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান চলছে। রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির রেকর্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে রোববার স্বাস্থ্য অধিদপ্তরে যায় দুদকের অনুসন্ধান টিম। অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে অনুসন্ধান দলটি। রিজেন্ট হসপিটালের বিষয়ে শাহেদের ইনকোয়ারি ডিবি মহোদয়ের কাছে আসছিলাম, আবুল কালাম আজাদ সাহেব। ওনার সাথে কথা হয়েছে আগামীকাল রেকর্ডপত্র আমাদের এখানে পৌঁছাই দিবে। রেকর্ডপত্রগুলি এখনো তারা রেডি করে নেই। দুদকের এই কর্মকর্তা আরও জানান, রিজেন্টের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ঘুষ লেনদেন হয়েছে কিনা কিংবা এর সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত কিনা এসব বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। আমরা এই অনুমোদন সংক্রান্তে রেকর্ডপত্র চেয়েছি, অনুমোদন আছে কিনা, তারা পয়সা করে খাচ্ছে কিনা, বিভিন্ন অভিযোগের সাথে অভিযোগের ফাইলটাতে এই মুহূর্তে আমার কাছে নাই, ডিটেলস আপনাদের বলতে পারতেছি না। মূলত অনুমোদন সংক্রান্ত সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত আছে কিনা, তারপরে এই সংক্রান্ত কাগজগুলি আমরা মূলত চেয়েছি।
অনুসন্ধান দলের চাহিদা মতো নথিপত্রগুলো সোমবারই দুদকে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার জানিয়ে দেব খেলার খবর। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা সৈয়দ মাসরুর রেজা। রোববার সৈয়দ মাসরুর রেজার করোনা টেস্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা। তিনি বলেন, গত বৃহস্পতিবার দেখে হালকা ঝড় অনুভব করায় সতর্কতার জন্য শনিবার করোনা টেস্ট করিয়েছিলেন সাকিবের বাবা মাসরুর রাজা। রোববার রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে মাগুরায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটার খালেদ ও নাসুম। সকাল 9:30 থেকে স্টেডিয়ামের সবুজ ঘাসে অনুশীলন করলেন তারা। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজলু লস্কর জানান, বিসিবির বেঁধে দেওয়া সময় অনুযায়ী সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত একাই অনুশীলন করেন। খালেদ চলে যাওয়ার পর নাসুম বেলা 11টা থেকে 11:30 পর্যন্ত অনুশীলন চালিয়ে যান। বিসিবির সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত সিলেটে এই দুই ক্রিকেটার অনুশীলন শুরু করেছেন। পরিস্থিতি উন্নতি হলে পর্যায়ক্রমে অন্য ক্রিকেটাররাও অনুশীলনে নেমে পড়বেন। সিলেটের টাকার বিনিময়ে করোনার ভুয়া সার্টিফিকেট দেয়া, নিজে করোনা আক্রান্ত হয়ে চেম্বারে রোগী দেখা এবং ওসমানী মেডিকেলের পরিচয় ব্যবহার করার অপরাধে ডক্টর AHM শাহ আলমকে জেল ও জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিস্তারিত দেখুন সিলেট থেকে পাঠানো আমাদের সহকর্মী সাজলু লস্করের রিপোর্টে। সারা দেশে যখন শাহেদ সাবরিন আরিফের প্রতারণা নিয়ে তুলপাড় চলছে, ঠিক সে সময়ই সিলেটে মিলল আরেক ভুয়া সার্টিফিকেট দাতা ডাক্তার আলমের সন্ধান। প্রতারক ডাক্তার আলম নিজেকে ওসমানের মেডিকেল অফিসার পরিচয় দিয়ে খুলে বসেন করোনা সার্টিফিকেটের চেম্বার, আর ভুয়া রিপোর্ট দিয়ে প্রবাসীদের করেন হয়রানি। তবে তারও শেষ রক্ষা হয়নি। বিদেশ যাত্রীদের জন্য বিভিন্ন দেশ ও এয়ারলাইন্স করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করার পর সেই সুযোগে প্রবাসীদের টার্গেট করেন ডাক্তার শাহ আলম। বিভিন্ন মাধ্যমে তিনি বিদেশ যাত্রীদের কাছে খবর পৌঁছান করোনা নেগেটিভ সার্টিফিকেট ব্যবস্থা করে দেওয়ার। করোনা নেগেটিভ সার্টিফিকেট দেওয়ার কথা বলে বিদেশ যাত্রীদের কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা আদায় করেন। ফ্লাইটের 48 ঘন্টা আগে তিনি ওই প্রবাসীকে ডেকে নিয়ে হাতে ধরিয়ে দেন প্রত্যয়নপত্র। রোগী বা যাত্রীকে না দেখেই নিজের পেটে দেওয়া ওই প্রত্যয়নপত্রে ডাক্তার শাহ আলম লিখে দেন তিনি ওই ব্যক্তিকে তার চেম্বারে দেখেছেন, তার মধ্যে কোভিড-19-এর কোনো লক্ষণ নেই। রবিবার 19 জুলাই সন্ধ্যায় নগরীর মধু শহীদস্থ মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডের নিচতলায় ডাক্তার AHM শাহ আলমকে সাথে নিয়ে তার চেম্বারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে অভিযান চালায় র্যাব 9-এর একটি দল। এরপর তাকে গ্রেফতার করে র্যাব। তিনি নিজেকে একজন ওসমানী মেডিকেলের ডাক্তার হিসেবে পরিচয় দিলেও আমরা জানতে পারি তিনি মূলত কোনো সরকারি ডাক্তার না, এবং গত 14 তারিখে তিনি করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পরেও তিনি চেম্বারে বসে রোগী দেখা অব্যাহত রেখেছেন, যা এই করোনা সংকটকালীন মুহূর্তে একজন ডাক্তার হিসেবে সবচেয়ে বড় অমানবিক একটি কাজ বলে আমরা মনে করি। সাজলু লস্কর, NTV ইউরোপ, সিলেট। হবিগঞ্জে মৎস্য কর্মকর্তার দুর্নীতি সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করে মামলা প্রত্যাহারের দাবি জানায়। নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মহিবুর রহমান চৌধুরী তসনু জানান, নবীগঞ্জ উপজেলার কুরশি ইউনিয়নের কুরশি কাপ হেচারিতে 9 বছর দায়িত্বকালে অনিয়ম এবং দুর্নীতি সংবাদ প্রকাশের জেরে মাছরাকা টেলিভিশন হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ এবং banglanews24.com-এর প্রতিনিধি বদরুল আলমের বিরুদ্ধে 15 মার্চ মামলা দায়ের করেন বানিয়াচং মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আজিজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, প্রদীপ দাস সাগর, সাংবাদিক ফোরাম সাবেক সভাপতি শাকিল চৌধুরী, এছাড়াও বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে আইনের আওতায় আনার দাবি জানায় বক্তারা।
মানববন্ধনে জেলায় মৎস্য সপ্তাহের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি আমাদের প্রধান শিরোনামগুলো। চীনে সংখ্যালঘু উইগুর মুসলিম সম্প্রদায় চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। করোনা প্রাদুর্ভাবে দ্বিতীয় দফা জাতীয় লকডাউন চাপিয়ে দিতে চান না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এবং জনসমাগম স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ফ্রান্স সরকার। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।